ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর 17তম অধ্যায়। এখানে আমরা স্পর্শক সম্পর্কিত যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্য নিয়ে আলোচনা করব। এর পূর্বেই আমরা কোষে দেখি 17 এর পার্ট 1 অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যে সমস্যাগুলি আছে এর আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও আমরা অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, উপপাদ্য এগুলো নিয়েও আলোচনা করেছি। এগুলিরও প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা পার্ট 2 এ 5-এর দাগের যে সমস্যা আছে সেখান থেকে আলোচনা করব। দেখো, 5-এর দাগের সমস্যায় বলা হয়েছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জে, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, পি এবং কিউ বিন্দুতে। তাহলে প্রথমেই আমরা একটা বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের একটি জে অঙ্কন করি পি কিউ, এবং পি এবং কিউ দুটো বিন্দুতে আমরা দুটো স্পর্শক অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই যে কোনো ব্যাসার্ধের। এখানে যদি ব্যাসার্ধের মাপ বলে দিত তাহলে আমরা সেই অনুযায়ী করতাম। এখানে যেহেতু ব্যাসার্ধের কোনো মাপ বলে দেয়নি, সেহেতু আমরা নিজের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এটা হচ্ছে কেন্দ্র। এবার আমরা একটা জ্যা অঙ্কন করি। জ্যা অঙ্কন যখনই আমরা করবো, এখানে নাম বলে দিয়েছে, জ্যাটার নাম বলেছে পি কিউ। তাহলে পি কিউ জ্যা অঙ্কন করব। দেখো, পি এবং কিউ জ্যা অঙ্কন করলাম। তাহলে এই পি এবং কিউ যখন জ্যা অঙ্কন করলাম, তার মানে আমরা তো এই জ্যার উপর এই দুটো বিন্দুতে আমাকে কি করতে হবে, দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক অঙ্কন করার জন্য আমাকে কিন্তু ব্যাসার্ধটা অবশ্যই অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি এখানে ব্যাসার্ধটা অঙ্কন করে নিই। দেখো, আমি ব্যাসার্ধটা অঙ্কন করি। এটার নাম কি বলেছে, পি এবং কিউ। তাহলে পি আর কিউ, এটা ধরে নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত। এবার আমি এই ব্যাসার্ধের উপর যদি আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করি, ঠিক আছে, আমাকে ব্যাসার্ধের উপর 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে একটা বৃত্তচাপ নিলাম, যেখানে বৃত্তচাপটি ছেদ করবে সেখান থেকে আবার একটা বৃত্তচাপ মানে 60। আবার 60 থেকে যখন একটা বৃত্তচাপ নেবো তখন হবে 120। আবার 120 থেকে আমি কাটলাম, তাহলে 90 ডিগ্রি হয়ে গেল। এবার 90 ডিগ্রি কাটার সঙ্গে এই যে ব্যাসার্ধটা আমি পাবো। দেখো, তাহলে ব্যাসার্ধ যে বিন্দু ছেদ করেছে, জ্যাটাও সে বিন্দুতেই ছেদ করেছে। এবার আমরা একটা স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে, একটুকু এটার নাম আমরা দিলাম, ধরে নাও এ বি। তেমনি একই রকম ভাবে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুতেও আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানেও আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে ব্যাসার্ধকে সেখান থেকে একটা বৃত্তচাপ। আবার এই 60 ডিগ্রি থেকে আবার একটা কাটবো না 120, সেখান থেকে সমদ্বিখণ্ড করলেই 90 ডিগ্রি। তাহলে এখান থেকে একটি বৃত্তচাপকে যদি আমরা, দেখো, যেখানে ছেদ করেছে সেখান থেকে একটা রেখা অঙ্কন করলাম। তাহলে এখানে একটা আবার বৃত্ত, এখানে একটা স্পর্শক, এটার নাম দিলাম আমরা সি ডি। তাহলে পি কিউ একটি জ্যা এর উপর দুটো স্পর্শক আমার অঙ্কন করা হলো। তাহলে যখন দেখবে যে স্পর্শক অঙ্কন করতে হবে, তার মানে আমাকে ব্যাসার্ধটা অঙ্কন করতেই হচ্ছে। ঠিক আছে, সেই ব্যাসার্ধ যখনই অঙ্কন হয়ে গেল সেখান থেকে আমার দুটো স্পর্শক অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে অতএব ও কেন্দ্রীয়
বৃত্তের পি কিউ জ্যা এর পি কিউ জ্যা এর পি ও কিউ বিন্দুতে দুটি স্পর্শক এ বি ও সিডি অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে দুটো স্পর্শক আমার একটা বৃত্তের একটা জ্যা এবং সেই জ্যায়ের দুটো বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে 5-এর দাগে যে সমস্যাটা দিয়েছিলাম সেটার সমাধান আমরা সহজেই করতে পারলাম। এরপর আমরা 6-এর সমস্যাটা দেখবো। দেখো 6-টা বলেছে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল রেখাংশ এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াই কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। এক্স ওয়াই কে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। এক্স ও ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক রেখে। তাহলে প্রথমত হচ্ছে 8 সেমি একটা রেখা অঙ্কন করতে হবে। তারপর 8 সেমি রেখা অঙ্কন করার পর এক্স ওয়াই, ওই এক্স ওয়াই কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই আমরা একটা 8 সেমি রেখা অঙ্কন করে নেব। 8 সেমি একটা রেখা অঙ্কন করে নিলাম। এটার নাম দেবো আমরা, এটা নামও বলে দিয়েছে এক্স ওয়াই। তাহলে এবার যে কোনো একটা রেখা অঙ্কন করি। দেখো যে কোনো একটা রেখা অঙ্কন করলাম। এরপর 8 সেমি যেটা আছে, যে রেখাটা আছে সেটাকে মাপ করে 8 সেমি মাপ করে আমরা প্রান্ত বিন্দুতে বসিয়ে 8 সেমিটাকে কেটে নেব। তাহলে এর ব্যাস যদি আমরা করি এটাকে, তাহলে ব্যাসার্ধ কত হবে 4। তাহলে আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে 8 সেমিকে সমদ্বিখণ্ডক করে দিই। 8 সেমিকে যখনই সমদ্বিখণ্ডক করে দিলাম, তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা যখন সমদ্বিখণ্ডক করব, এই যে দুটো বৃত্তচাপ যেখানে পরস্পর ছেদ করছে সেই দুটোকে ঠিকঠাকভাবে সমদ্বিখণ্ডক করতে হবে। এরপর আমরা ছেদ বিন্দুটাকে, যেটা পরস্পর ছেদ করছে সেই বিন্দুটাকে কেন্দ্র করে, ঠিক আছে, কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্তটা যখন অঙ্কন করলাম, এটার ব্যাসটা হলো 8 সেমি, ব্যাসার্ধ 4, অর্ধেক করলাম তাহলে হচ্ছে 8 সেমি। এরপর আমাকে কি করতে হবে, দুটো স্পর্শক অঙ্কন করতে হবে এক্স ওয়াই দুটো বিন্দুতে। তাহলে এই দুটো যদি আমরা পি কিউ নাম দিই, সমদ্বিখণ্ডক দুটো, দুটো হচ্ছে এক্স ওয়াই, এটার জেড নাম দিলাম, ঠিক আছে, যদিও বলে দেয়নি। এরপর এই দুটো তো ব্যাসার্ধ, তাহলে আমরা এখানে দুটো 90 ডিগ্রি কোণ অঙ্কন করে দিই। তাহলে যেখানে ছেদ করলো সেখানে আমরা একটা বৃত্তচাপ, সরি, মানে তোমরা কিন্তু সমস্ত কিছু পেন্সিলেই করবে। আমাদের এখানে যেহেতু ক্লাসটা রেকর্ডিং এর জন্য আমাদের পেনে না করলে তোমরা ক্লাসগুলি বুঝতে পারবে না। মানে 60 ডিগ্রি, 60 এবং 120 এখানে, তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেল, 90 ডিগ্রি। এরপর আমরা করবো এই যে বিন্দুটা আছে, যেখানে স্পর্শক বৃত্তটা ছেদ করেছে সেখানের সঙ্গে এই বিন্দুটাকে যোগ করলাম। ঠিক আছে, একই রকম ভাবে
এই যে বিন্দুটা আছে এই বিন্দুতেও আমরা ওই একই বৃত্তচাপে আমরা আরো একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। অর্থাৎ আমরা জানি ব্যাসার্ধ সবসময় স্পর্শকের সঙ্গে বা স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে বা লম্বভাবে থাকে। আর এখানেও আমরা এই দুটো বিন্দুকে যোগ করব। ঠিক আছে, এটার নাম আমরা দিলাম, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, এর নাম দিলাম এ বি, এটার নাম দিলাম আমরা সি এবং ডি। তাহলে এখানে বলেছে এই দুটো যে স্পর্শক অঙ্কন করলাম তাদের মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে আমরা লিখব যে দুটো এখানে লম্বভাবে আছে, তাহলে লিখব অতএব ও ও কেন্দ্রীয় কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই ব্যাস এক্স ও ওয়াই বিন্দুতে এ বি ও সিডি দুটি স্পর্শক অঙ্কন করলাম এবং স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। মানে বলতে পারি যে এ বি সমান্তরাল সিডি। ঠিক আছে, এটাই দুটি স্পর্শকের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের এক্স ওয়াই ব্যাস এক্স ও ওয়াই বিন্দুতে এ বি ও সিডি দুটি স্পর্শক দেখা অঙ্কন করেছি এবং ওই স্পর্শক দুটি লম্ব, কারণ এই এক্স ওয়াই রেখার উপর দুটোই লম্ব, তাহলে নিশ্চয়ই এই স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। তাহলে 6 দাগে যেটা ছিল সমস্যা সেটার আমরা সমাধান করলাম। এরপর 7 দাগে দেখো, 7 দাগের সমস্যাটা কি বলেছে। 7 দাগের সমস্যা বলা হয়েছে যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পরকে লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্ত বিন্দু বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি, এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা কি ধরনের চতুর্ভুজ। তাহলে প্রথমেই যে কোনো একটা বৃত্ত আমাকে অঙ্কন করতে বলেছে, 7টা। ঠিক আছে, যে কোনো একটি বৃত্ত অঙ্কন। প্রথমেই যে কোনো একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিই। দেখো, যে কোনো একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, এর কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। এরপর আমাকে দুটি ব্যাস, তাহলে একটি ব্যাস আমি এঁকে নিলাম। এই ব্যাসটি যখনই আঁকলাম, এই ব্যাসটির ওপর যদি আমি লম্ব অঙ্কন করতে চাই তাহলে আমি এইটার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে যদি উপরে এবং দুটো বিন্দু থেকে প্রান্ত বিন্দু থেকে উপর নিচে বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে আমি এই ব্যাস দুটি, এই 3টি বিন্দুকে যদি যোগ করে দিই তাহলে এই যে ব্যাস দুটি আমি পাচ্ছি, এই ব্যাস দুটি পরস্পর লম্ব, সেটি কিন্তু প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, আমি শুধুমাত্র ব্যাসটাকে অঙ্কন করলাম, বৃত্তের বাইরে গেলাম না। এটাকে লম্ব অঙ্কন করার জন্য আমি সমদ্বিখণ্ড করে নিয়েছি। আমি এদিকেও টানতে পারতাম, কিন্তু আমাকে লম্ব অঙ্কন করতে হবে। এরপর আমাকে 4টি স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে স্পর্শক অঙ্কন করার জন্য প্রত্যেকটা বিন্দুতে আমার 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হচ্ছে।
দেখো একই মাপের নিয়ে আমরা বৃত্তচাপগুলি অঙ্কন করব। যদি অসুবিধা হয় খাতাটাকে ঘুরিয়ে নেবে, ঠিক আছে? জ্যামিতি যখন করবে তখন তোমাদের যে খাতাতে করছো সেদিক থেকেই ঘুরিয়ে নেবে। তাহলে এটা হয়ে গেল। যেটা হয়ে যাবে সেইটার দাগটা কিন্তু তোমরা মানে স্পর্শকটা কিন্তু অঙ্কন করে নেবে, ঠিক আছে? তাহলে একটা হয়ে গেল। এরপর দ্বিতীয়টা, খাতাটাকে ঘুরিয়ে নিয়ে আমি প্রত্যেকটার ক্ষেত্রে একই বৃত্তচাপটা নিয়েই করছি, এবং এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কারণ অনেকগুলো বৃত্তচাপ অঙ্কন করবে। তো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর বারবার বলছি, বৃত্তচাপগুলো নেওয়ার সময় একটু খেয়াল রাখবে যেন কোনোভাবেই স্কেল বা পেন্সিলটা সরে না যায়, ঠিক আছে? আবার যেখানে ছেদ করলো এটার সঙ্গে সবসময় দুটো জিনিস খেয়াল রাখতেই হবে, স্পর্শকগুলো, ঠিক আছে? এরপর আমরা আরেকটা বিন্দুতে আবার একটা বিন্দু যেটা পরস্পরকে ছেদ করছে। প্রত্যেকটা বৃত্তচাপ কিন্তু খুব সূক্ষ্ম হবে। দেখো, এবার আমরা এই দুটো বিন্দুকেও যোগ করব। আর একটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে খাতাটা কিন্তু আমি ঘুরে নিলাম। দেখো, খাতাটা না ঘুরলে কিন্তু তোমরা সহজে এগুলো অঙ্কন করতে পারবে না, ঠিক আছে? এবং একটাই মাপ রাখলাম, এটা দেখতেও ভালো লাগবে এবং তোমাদের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এদিকেও করা যেত, একই ব্যাপার, যে কোনো দিক থেকেই করা যাবে। দেখো, এটা এই পাশে করলে বেশি সুবিধা হতো। আমি একই দিকে করে নিলাম, তাহলে যেটা ছেদ করছে যদি বুঝতে না পারো, সরি এটা নয়, এত দাগ হয়ে গেছে এই জায়গাটা কনফিউশন হচ্ছে, তাই না? এটা হয়ে গেল এই বিন্দুটা, এটা এই পাশে করলে সুবিধা হতো। তোমরা কিন্তু চার্টে যখন স্পর্শক অঙ্কন করবে চার্টে চারদিকেই যেন হয়। দেখো, এটা আমরা এটা খেয়াল রাখতে হবে। দেখো, চারটে স্পর্শক অঙ্কন হয়ে গেল। এটার কোনো নাম বলে দিয়েছিল এখানে? কোনো নাম বলে দেয়নি, সাতেরটায় কোনো নাম বলে দেয়নি। তাহলে আমি প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত ধরি। এবার ধরে নিই এখানে এ, বি ও সিডি দুটি ব্যাস, এবং ব্যাস দুটি লম্ব আছে। এরপর আমার কি করেছে, এখানে স্পর্শক অঙ্কন করেছি। ধরে নিই প্রত্যেকটা স্পর্শক, এটা হচ্ছে পি কিউ, এটা হচ্ছে আর এস, এটা হচ্ছে ই ইউ, আর এটার নাম দিয়ে দিলাম আমরা এম এন, ঠিক আছে? সব স্পর্শকগুলোরই নাম দিয়ে দিলাম। তাহলে চারটি বিন্দুতে, কোন কোন বিন্দুতে, এ, বি এবং সি এবং ডি, চারটি বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করেছি। স্পর্শকগুলির নাম কি? একটা হচ্ছে পি কিউ, একটা হচ্ছে আর এস, একটা হচ্ছে টি ইউ, একটা হচ্ছে এম এন। এরপর এই স্পর্শকগুলি কোন একটা বিন্দুতে ছেদ করছে। ধরে নিলাম এটা ছেদ করছে, এই বিন্দুগুলি ছেদ করছে ই, এগুলি ছেদ করছে ই,
এফ জি এবং এইচ বিন্দুতে, ই এফ জি এইচ বিন্দুতে। এরপর আমরা দেখবো যে যে ছেদ করেছে এখানে যে চতুর্ভুজটা উৎপন্ন হয়েছে, চতুর্ভুজটা কি ধরনের চতুর্ভুজ। তো এখানে যে চতুর্ভুজটি উৎপন্ন হবে বা হয়েছে সেটি হবে বর্গক্ষেত্র। সবসময় যেন খেয়াল থাকে, যদি একটা বৃত্তের দুটি ব্যাসের উপর চারটি বিন্দুর উপর যদি স্পর্শক অঙ্কন করা হয়, যে স্পর্শকগুলি অঙ্কন করা হবে সেগুলি যে বিন্দুতে ছেদ করবে, ছেদ করার ফলে স্পর্শকগুলি ছেদ করার ফলে যে চতুর্ভুজটি উৎপন্ন হবে সেটা হবে বর্গক্ষেত্র। এখানে যদিও এই যখন দাগটা টানা হয়েছে এটা একটু সরে গেছে, তার জন্য এই নিচের রেখাটা একটু বড় হয়ে গেছে, কিন্তু সব রেখাগুলোই একই রকম হবে, অর্থাৎ বর্গক্ষেত্র হবে। এই কনসেপ্টটা শূন্যস্থানে শূন্যস্থান পড়তে পারে, শর্ট কোশ্চেনও পড়তে পারে। তাহলে আমরা লিখব যে অতএব, পুরো কথাটা লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি ব্যাস, এ বি ও সি ডি দুটি ব্যাস এবং এ বি সি ও ডি বিন্দুতে এ বিন্দুতে হচ্ছে ই ইউ, বি বিন্দুতে হচ্ছে পি কিউ, সি বিন্দুতে হচ্ছে এম এন ও ডি বিন্দুতে হচ্ছে আর এস। চারটি স্পর্শক অঙ্কন করা হলো। ওই স্পর্শকগুলি পরস্পর ই এফ জি ও এইচ বিন্দুতে ছেদ করে একটি চতুর্ভুজ উৎপন্ন করেছে। ওই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। ঠিক আছে, তাহলে এখানে কি করলাম, এখানে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্তটিকে অঙ্কন করার পর ওই বৃত্তটির দুটি ব্যাস দুটি কিন্তু পরস্পর লম্ব। লম্ব অঙ্কন করার জন্য কি অর্ধেকের বেশি বৃত্তের চাপ নিয়ে আমরা লম্ব বিভিন্ন উপায়ে করতে পারি। এখানে আমরা একটা উপায় অবলম্বন করেছি এবং এখানে আমরা একটা লম্ব অঙ্কন করে নিয়েছি। তাহলে দুটো যখন আমরা লম্ব অঙ্কন করে নিলাম দুটো ব্যাসকে, তারপর ওই ব্যাসের যে চারটি বিন্দু আছে সেই চারটি বিন্দুতে চারটি স্পর্শক অঙ্কন করলাম। স্পর্শক অঙ্কন করার ফলে ওই চারটি স্পর্শক আবার চারটি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। যে চারটি বিন্দুতে ছেদ করেছে ওই চারটে বিন্দু যদি আমরা দেখি, তাহলে ওই চারটি বিন্দুতে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এবং চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এখানে ই এফ জি এইচ একটি বর্গক্ষেত্র। তাহলে এখানে আমরা 5, 6 এবং 7 পার্টটি আমরা 5, 6 এবং 7 তিনটি সমস্যার সমাধান করলাম। এই তিনটি সমস্যা তোমাদের বুঝতে অসুবিধা হলে বা কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাদের জানাবে। আর ক্লাসটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে বা ভালো লাগলে বা তোমাদের উপকারী হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হব। তখন পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।